সায়নী ভালো অভিনেত্রী, আমি তাকে অভিনেত্রী হিসেবেই চিনি, কিন্তু রাজনৈতিক ব্যাটেলফিল্ডে তিনি আমার খুব একটা পছন্দের নন। যে একটা নতুন ট্রান্সফরমেশন অফ লিগেসি আনবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু আলটিমেটলি মানুষ শেষ মুহূর্তে যে এমন খেলা ঘুরিয়ে দিতে পারেন যে মুখ্যমন্ত্রীও তার নিজের ডোমেনে হেরে গেছিলেন একসময়। আবারও বলছি যে বিরোধী দলনেতার নাকের ডগায় কন্টেস্ট করা এটা কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের ব্যাপার। সেটা দেবাংশুর কাছে একজন ক্যান্ডিডেট হিসেবে সেটা একটু কঠিন হবে বলে আমার মনে হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছে তৃণমূল। তালিকায় রয়েছে দেবাংশু ভট্টাচার্য এবং সায়নী ঘোষের নাম। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী অরিত্র দত্ত বণিক। প্রথমেই দাদা আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। নমস্কার। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, অভিজিৎ গাঙ্গুলির কোথায় দাঁড়াচ্ছেন সেটা সম্ভবত এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তো যেখানেই যেটা দাঁড়ান সেটা তাদের ইলেকশনের ডিসিশন, স্ট্র্যাটেজিক ডিসিশন, সেই নিয়ে আমার কিছু বলার নেই। মানুষ সেই জায়গার তমলুকেই যদি অভিজিৎবাবু ফাইনালি দাঁড়ান, সেটা তমলুকের মানুষ সেখানে বলবে। আমার মনে হয় যে মানুষের এবারে বোঝা উচিত যে শুধুমাত্র জনপ্রিয়তা বা ফেম কিংবা কে কত ভালো বক্তা, এই যে একটা চটকদারি ব্যাপার, এই যে প্যাকেজিং, শুধু প্যাকেজিং দিয়ে মানুষ ভোট না দিয়ে তারা যদি দয়া করে এটা ভেবে ভোটটা দেন যে আমি যাকে নির্বাচন করছি এমপি হিসেবে সে কিন্তু শুধুমাত্র একটা দলের লোক, আমার পাড়ার লোক, এরকমভাবে নয়। সেই লোকটা পার্লামেন্টে একটা বিরাট বড় ভৌগোলিক এলাকার প্রতিনিধি, এবং এই এক একজন এমপির গুরুত্ব আমাদের লেজিসলেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই ডিসাইড করেন যে আমাদের দেশের আইন কী হবে, পলিসি কী হবে, আমাদের অর্থনীতি কী হবে, বাজার মূল্য কী হবে। ফলে একজন নাগরিক হিসেবে আমার দৈনন্দিন জীবনের যে চাকাটা, সেই চাকাটা ঘোরে কিন্তু আলটিমেটলি পার্লামেন্ট থেকে। ফলে পার্লামেন্টে আমি তাকেই পাঠাবো যে সেটার যোগ্য হবেন। ফলে মানুষ যদি মনে করেন যে দেবাংশু একটা নতুন ফেস হিসেবে সে যদি যোগ্য, তাকে দেবেন। যদি মনে করেন যে না, তার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাহলে তাকে দেবেন। কিন্তু দেওয়ার আগে যেন মানুষ শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া কিংবা এই টেলিভিশনে কার কত পপুলারিটি, কে কী জনপ্রিয়তা বা কে কীভাবে ট্রোলড হলেন এই হলেন, এই সমস্ত না দেখে যদি এই র্যাশনালিটি থেকে তারা ভোটটা দেন যে তাদের প্রতিনিধি এবং ওই যে দেশের যে চাকাটা যারা ঘোরাবেন, সেই চাকা ঘোরানোর একজন মানুষকে কিন্তু আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি। ফলে এমন মানুষকে আপনারা ইলেকশনে জেতান সেই জায়গায় যারা সেই চাকাটা দায়িত্বের সাথে ঘোরাতে পারবেন এবং তার মর্যাদা দিতে পারবেন। দলের মুখপাত্র হিসেবে দেবাংশু ভট্টাচার্যের কথা সাধারণ মানুষের মনে ইম্প্যাক্ট ফেলে, সেই কারণেই কি এই টিকিট তাকে দেওয়া হচ্ছে? দেখুন, দেবাংশু অত্যন্ত ভালো বক্তা, এ নিয়ে আমার বলার কিছু নেই, কিন্তু দেবাংশুর অনেক বক্তব্যের আমি বিরোধিতাও করেছি। যেমন আমি সরাসরি তাকে ব্যক্তিগতভাবেও জানিয়েছিলাম যে সে যখন এই বিচারপতিকে দালাল বলেছিল একটা টিভি চ্যানেলে বসে, আর্গুমেন্টের জায়গায় থাকবে, সেটাই তো যুক্তিতর্কের নিয়ম, কিন্তু আমার শব্দ চয়ন ও ভাষা বয়নটা ঠিক হতে হবে। সেটা নিয়ে আমি প্রকাশ্যে বিরোধিতা করেছিলাম। তা ব্যক্তিগতভাবেও তাকে আমার অভিযোগ আমি জানিয়েছিলাম যে আমার এটা ভালো লাগেনি, তার থেকে আমরা অনেক বেটার কিছু এক্সপেক্ট করি। তো সেই জায়গায় দেবাংশু ভালো বক্তা এবং দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করেছেন, সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এখন আইটি সেলের একটা দায়িত্ব সামলাচ্ছিলেন। ফলে সেইটা তাদের দলের সাফল্যের ব্যাপার, সে নিয়ে আমার বলার কিছু নেই। এবং অবশ্যই এই বারের যে সিলেকশন লিস্টটা, যে ক্যান্ডিডেট লিস্টটা আপনি যদি দেখেন, একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড হচ্ছে যে তৃণমূলে একটা যে প্রবীণদের একটা তন্ত্র চলছিল বলে, একটা প্রবীণ নবীনের যে ডিবেট, সেইটাকে কিন্তু একদম মুছে দিয়ে ডেলিবারেটলি আমরা দেখলাম একটা যুব সমাজের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হলো, এবং একাধিক নতুন মুখ। এবং নতুন মুখটা বড় কথা নয়, বিষয়টা হচ্ছে যে তারা যে এজ গ্রুপ থেকে বিলং করছেন, মানে এই যে এই যুব সমাজকে রিপ্রেজেন্ট করবার জন্যে এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের দিক থেকে। সেটা ভোটের ব্যালটে গিয়ে, ইভিএমে গিয়ে কতটা সফল হবে, মানুষ কিভাবে দেখবেন, সেটা তো পলিটিক্যাল অ্যানালিস্টদের কাজ, সে নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু পলিটিক্সের ম্যাথামেটিক্সে যেভাবে নবীন প্রবীণের ডিবেটটাকে খুব স্ট্র্যাটেজিক্যালি মুছে দিয়ে স্পেসিফিক্যালি নবীন মুখ এবং নতুন মুখদেরকে নিয়ে আসা হলো, সে থেকে এটা স্পষ্ট হচ্ছে
যে একটা নতুন ট্রান্সফরমেশন অফ লিগেসি আনবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এটা কি একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রে কিছুটা হাস্যকর হয়ে গেল? মনে হয় ওয়াক ওভার করবে বিজেপি? কোন কেন্দ্রে? তমলুক কেন্দ্রে। দেখুন, সেটা তো সেফোলজিস্টরা বলতে পারবেন যে কোথায় কিভাবে কি হবে না হবে। এখন এটা খুব একটা কঠিন কেন্দ্র, এটা আমি বলতে পারি। কারণ এক হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা, তার একেবারে নাকের ডগায় দাঁড়িয়ে কন্টেস্ট করা, সেইটা তার একটা তো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব এবং সেখানে থাকেই। ফলে সেইটা করা এবং তারপরে ধরুন তমলুকের মানুষজন, মানে দেবাংশুর যেটা প্রতিযোগিতা হতে পারে বলে আমার মনে হয়, কারণ দেবাংশু শহুরে যুব সমাজদের ফেস, এ নিয়ে আমরা মানে কেউ সেটা নিয়ে তর্কে যাচ্ছি না, এটা আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়াতে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার ইলেকশন ক্যাম্পেন সং এর আগে খেলা হবে করেছে ইত্যাদি নানা কিছু, যে ট্যাগলাইন স্লোগান এগুলো দিয়ে সে বিভিন্ন ইলেকশনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। কিন্তু এমপির ভোটটা কিন্তু মানুষ অন্যরকম স্ট্র্যাটেজিতে দেয়, সেইটা কিন্তু শুধুমাত্র জনপ্রিয়তার মুখ দেখে বা কে কত ভালো বলে ইত্যাদি সেটা দেখে হয় না। এবং ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে যে তমলুকে একটা বড় অঙ্কের বাম ভোটার রয়েছে, একটা বিরাট অংশের মানুষ রয়েছেন যারা লেফট অ্যালাইন। সেই ভোটটা কিভাবে কাজ করবে, সেটা কোন দিকে যাবে, সেটা যদি কোনো কারণে আবার বিজেপি মুখী হয়ে যায় তাহলে একটু দেবাংশুর বিপদ হতে পারে বলেই আমার মনে হয়, যতটুকু আমি তমলুক সম্পর্কে খুবই সামান্য জানি। কিন্তু আদারওয়াইজ যদি অভিজিৎ গাঙ্গুলির বিপক্ষে ফাইনালি সত্যি দাঁড়াতে হয় দেবাংশুকে, তাহলে মানে জিত বা হার সেটা খুব একটা সোজা হবে না। এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা যুদ্ধ হবে এবং সেই যুদ্ধটা দুজনের জন্যই খুব কঠিন হবে, কারণ দু ধরনের মানুষ, দুটো সেপারেট ডোমেনের মানুষ। এবং আবারও বলছি যে বিরোধী দলনেতার নাকের ডগায় কন্টেস্ট করা এটা কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের ব্যাপার। সেটা দেবাংশুর কাছে একজন ক্যান্ডিডেট হিসেবে সেটা একটু কঠিন হবে বলে আমার মনে হচ্ছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। যাদবপুরের মতো একটা প্রেস্টিজিয়াস কেন্দ্র, সেখানে প্রার্থী করা হয়েছে সায়নী ঘোষকে। কি ভাবছেন এই বিষয়, মানে ডিসকাশনটা নিয়ে? আমার কাছে যতটুকু আমি তথ্য নিয়ে ঘাটাঘাটি করছিলাম, আমি দেখেছি যে যাদবপুরে আগে যিনি প্রার্থী ছিলেন মিমি, তিনি যে এমপি ল্যাডের ফান্ড থাকে সেই ফান্ডের অপটিমাইজড ব্যবহারে বেশ প্রথম দিকের সারিতে মিমির নাম ছিল। অর্থাৎ তিনি যে এমপি ল্যাড যে ফান্ডটা তাকে দেওয়া হয় কেন্দ্রীয় সরকার থেকে, সেটার অপটিমাইজড ব্যবহার করেছেন। এবার তিনি পার্লামেন্টে সঠিকভাবে প্রেজেন্ট হননি কি ইত্যাদি সেটা অন্যরকম আলোচনা, কিন্তু আমরা যদি কাজের নিরিখে দেখি তাহলে কিন্তু দেখব যে মিমি খরচ করেছেন সেটাকে সঠিকভাবে, এবং তার মানে সরকারি ডকুমেন্টের ডেটা থেকে আপনাকে বলছি। এবার সেখানে এই রকম একটা লোক যে কাজ করছে তাকে সরিয়ে দিয়ে কেন সায়নী ঘোষকে আনা হলো, সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। মিমি দাঁড়াতে চাননি নাকি কোনো ভিতরে কোনো লবির ব্যাপার আছে, সেটা আমরা বাইরে থেকে আমি বলতে পারবো না। কিন্তু সায়নী ঘোষ ভালো ক্যান্ডিডেট, এবং আমার মনে হয় যে সায়নী ঘোষের মানে যুবনেত্রী হিসেবে যে ইমেজটা আছে সেখানে তার খুব একটা কঠিন যাদবপুর কেন্দ্রটা হবে বলে মনে হয় না আমার। কিন্তু আমার মনে হয় যে মিমিকে রাখলেও বোধহয় মন্দ হতো না, কারণ তার আগের পারফরমেন্স হিসেবে। সায়নী তো এখনও আসেননি, হয়তো এলে বেটার কিছু করতেই পারেন, সেটা আমার বলার কিছু নেই। কিন্তু সরকারি ডেটার হিসেবে পূর্ববর্তী এমপি তিনি কিন্তু কাজ করেছিলেন, এবং অ্যাটলিস্ট সরকারি হিসেব বলছে তিনি তার এমপি ল্যাড ফান্ডের টাকা যথাযথ ব্যবহার করেছিলেন, এবং সেই তালিকাতেও তিনি প্রথমের দিকে আছেন। তৎসত্ত্বেও তাকে সরানো হলো, এটা আমার একটু অড লেগেছে। সেটা দলের স্ট্র্যাটেজিক মুভ, দল তার পার্টি সেটা বলবেন। কিন্তু মানে কি বলবো, দেখুন সায়নী ভালো অভিনেত্রী, আমি তাকে অভিনেত্রী হিসেবেই চিনি, কিন্তু রাজনৈতিক ব্যাটেলফিল্ডে তিনি আমার খুব একটা পছন্দের নন, এবং তার কথাবার্তার অ্যাপ্রোচ বা ইত্যাদিও আমার খুব একটা ভালো লাগে না। সেটা আমার ব্যক্তিগত চয়েসের ব্যাপার, তার সাথে তো আর যাদবপুরের মানুষের কোনো সম্পর্ক নেই। যাদবপুরের মানুষ নিশ্চয়ই সেইটা ভেবেই ভোট দেবেন কোন দলকে কীভাবে জেতাতে হয়। তবে যতটুকু রেশিও বলছে বা এক্সিট পোল টোলে সার্ভে বা এগুলো যতটুকু আমরা যা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু ওই যাদবপুর কেন্দ্রটা মোটামুটি তৃণমূলের পক্ষের কেন্দ্র আমরা বলতে পারি, একটা কমফোর্ট জোন সেখানে আছে। এবার বাকিটা তো মানুষ কখন শেষ মুহূর্তে ঘুরিয়ে দিতে পারেন, যে বললাম আমরা অনেকেই অনেক কিছু ডেটা দিয়ে অনেক কিছু বলতে পারি, আমরা ট্রেন্ড অ্যানালাইজ করতে পারি, প্যাটার্ন বলতে পারি, কিন্তু আলটিমেটলি মানুষ শেষ মুহূর্তে যে এমন খেলা ঘুরিয়ে দিতে পারেন যে মুখ্যমন্ত্রীও তার নিজের ডোমেনে হেরে গেছিলেন একসময়। ফলে কী যে হতে পারে সেটা লাস্ট মোমেন্টে ম্যাজিক, আমরা সেটা বলতে পারি না, সেটা আলটিমেট যারা ওখানে গিয়ে প্রেস করবেন বাটনটা তাদের আঙুলে রয়েছে। গতবার বিকাশ রঞ্জন বাবু মিমির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, মিমি জিতেছিল। এবার যদি সায়নী ঘোষ জেতে, কি ধারণা হবে যাদবপুরের মানুষদের সম্পর্কে? দেখুন, কোনো
অ্যাসেম্বলিতে বা কোনো সিটে কে জিতছে সেইটা দেখে মানুষকে ওইভাবে জেনারেলাইজ জাজ করলে হবে না। তার কারণ হচ্ছে প্রত্যেক জায়গায় ভোট যখন হয়, সেই ভোট যখন মানুষ তার ভোটটা কাস্ট করেন অনেক কিছু ভেবে করেন। এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একজন সাকসেসফুল আইনজীবী, অত্যন্ত শিক্ষিত লোক। সেই তুলনায় আমি যদি মানে শিক্ষা মেধা গুণে কম্পেয়ার করি, হয়তো মিমি সেখানে সেই পরিমাণ গুণী নন, মানে শিক্ষার মেধার মেরিটের হিসেবে। কিন্তু সেই দিয়ে কিন্তু ভোটের রাজনীতিটা চলে না, অন্তত আজকের দিনে বাংলার রাজনীতি সেইভাবে চলছে না। যদি চলতো তাহলে অন্য রকমের একটা চিত্র আমরা দেখতে পারতাম। মানুষ যখন ভোট দেয়, আপনি যদি দেখেন যে লাস্ট ইয়ারের যে ট্রেন্ডটা আপনি দেখবেন যে বিধানসভা লোকসভার যে প্যাটার্ন অফ ভোটিং সম্পূর্ণ আলাদা। মানে লোকসভায় যেখানে বিজেপি বেশ খানিকটা কিন্তু লড়াই করে নিজের একটা জায়গা তৈরি করলো, বিধানসভায় সমস্ত গায়েব হয়ে গেল। মানে একদম তৃণমূল একচেটিয়া একেবারে হই হই করতে করতে সমস্ত জিতে বেরিয়ে গেল। তার কারণটা কি? আপনি বলতেই পারেন হ্যাঁ ভোট লুট হয়েছে, হ্যাঁ হয় না সে তো আমি বলছি না, নিশ্চয়ই হয়, ম্যানিপুলেট হয়, সবই হয়। কিন্তু সেটা আমি ধরে নিলাম যে 40% হয়তো জালিয়াতি হয়েছে, কিন্তু বাকি 60% লোক তো ভোটটা দিচ্ছে। তাহলে সেই 60% লোক কি বোকা মূর্খ অপদার্থ? তা মোটেই নয়। যখন মানুষ ভোটটা দিতে যায় তখন সেটা ভেবেই যায় যে আমি কোন অঞ্চলে কার জন্যে ভোট দিচ্ছি, মিউনিসিপ্যালিটিতে ভোট দিলে কাকে দেওয়া উচিত, বিধানসভায় ভোট দিতে হলে কাকে দেওয়া উচিত, আমার স্টেটটাকে কে ভালো বোঝে, অঞ্চলটাকে কে ভালো বোঝে এবং দেশটাকে কে ভালো বোঝে। তো যখন আমি এমপি নির্ধারণ করে মানুষ, তখন এটা ভেবে শুধু দেয় না যে আচ্ছা উনি সিপিএম তাই ওনাকে দেবো না, ও বিজেপি তাই ওকে, বা ও তৃণমূল তাকে দিই। মানুষ বুঝে নেয় যে আমাকে এমন একটা মেজরিটি লোককে মেজরিটারিয়ান পলিটিক্সে কাজে লাগাতে হবে। কেন এইটা সেটাও মানুষ কিন্তু শিখেছে। কারণ আমি আমার নিজের এলাকাতে দেখেছি যে যখনই আপনার লবি দুটো ম্যাচ করবে না, মানে লেজিসলেটিভ মেকানিজম দুটো যখনই ম্যাচ না করে, সেখানে কাজ হয় না। আমার মিউনিসিপ্যালিটিতে এটা হয়। মানে ধরুন এমএলএ সাহেবের পছন্দের লোক যদি চেয়ারম্যান না হয়, তখন কিছুতেই সেই মিউনিসিপ্যালিটি কাজ করে না। অথচ আমার থেকে দূরের একটু দূরের মিউনিসিপ্যালিটি হচ্ছে মধ্যমগ্রাম, সেখানে যেহেতু দুটো লবি একদম কাছাকাছি, মানে এমএলএ, এমপি এবং মিউনিসিপ্যাল লবি, এই তিনটে পছন্দের লোক যেই এক জায়গায় চলে আসছে, চমৎকার কাজ হচ্ছে। তো এটা কিন্তু একটা পলিটিক্যাল মেকানিজম, যে এই লবি, পছন্দ, নেপোটিজম, এই জিনিসগুলো নতুন করে নয়, হঠাৎ করে মমতা ব্যানার্জি এসে এই সমস্ত নিয়ে আসেননি, এগুলো ইতিহাসে দীর্ঘ বছর ধরে হয়েছে। ফলে যখনই কেউ কাউকে জেতায়, মানুষ কাউকে ভোট দেয়, তখন এই মেকানিজমের ছকটা সে মাথায় রাখে যে আমি যদি এমন কোনো অ্যাডহক লোককে ওখানে ঢুকিয়ে দিই আরবিট্রারিভাবে, যেখানে ওই রিদিমটা ম্যাচ করবে না, তখনই ছন্দপতন হবে, তখনই কাজ করতে পারবে না। সেটা আপনি মানে যে কোনো সার্ভে করে দেখতে পারবেন, যেখানেই দেখবেন একটু বিরোধী এমপি বা বিরোধী এমএলএ, সেখানে দেখবেন ফান্ড ইস্যু হচ্ছে, কাজ করতে দিচ্ছে না, এমএলএ একটা অর্ডার দিয়ে দিল, ব্লক লেভেলে কাজ হচ্ছে না, কারণটা কি? কিন্তু যখনই ওখানে একটা লবি দুটো ম্যাচ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা কাজ করছে। ফলে মানুষ কিন্তু আসলে কে তৃণমূলকে বিজেপি এইটা ভেবে আর দিচ্ছে না। আর সিপিএমের যে গোলমালটা, সেটার জন্য তো সিপিএম নিজেও স্বীকার করে, আমিও তাদেরকে বলেছি যে তাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। এই যে মানে তারা যে মানুষের কাছ থেকে অনেকটা ডিটাচ হয়ে যাচ্ছে কোনো ক্ষেত্রে, এবং যে জায়গায় সব থেকে সিপিএমের এই মুহূর্তে দুর্বলতা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের দুর্বলতা। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। মানে এখন কিন্তু লড়াইটা হয়ে গেছে মাসেলের লড়াই। মাসেল মানে শুধু কি মানে বাহুবল তা নয়, এই বাহুবলটাকে বাড়াতে গেলে যে বিরাট পরিমাণ অর্থনৈতিক বিনিয়োগ এই দুটো শাসক গোষ্ঠী করছে, সেইখানে সিপিএম পেরে উঠছে না। এবং এখানে শুধুমাত্র বুদ্ধি, মেধা, নীতি, আদর্শের জায়গা বঙ্গ রাজনীতিতে আর নেই। এখানে সম্পূর্ণ হচ্ছে মাসেল পাওয়ার। গোটা দেশে যে রাজনীতিটা চলছে, মানে আজকে একটা ফর এক্সাম্পল আমি ধরুন ব্রিগেড যেদিন হচ্ছে, চিফ মিনিস্টারের ব্রিগেড হচ্ছে এদিকে, ওখানে ধরুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ন্যাজাটে চলে গেছেন, সেখানে কি একটা কনফ্লিক্ট হয়েছে, পুলিশের সাথে ঝামেলা হয়েছে, এই দুটো আপনি খবরে দেখলেন। কিন্তু সিপিএমের আরেক দল, তারা কিন্তু বারাসাতে একটা সভা করেছে, কেউ জানেই না। ঘটনা হচ্ছে কেন যায় না, সেখানে ইভেনচুয়ালি দেখা যাবে লোকের মানে ফুটফল অনেক বেশি, কিন্তু মানুষ জানে না। এবার যদি জানতেই না পারে, তাহলে বুঝবে কী করে যে সংগঠনের ফাংশনটা কোথায় কাজ করছে। ফলে লেফট অর্গানাইজেশনগুলো সব থেকে যে জায়গায় পিছিয়ে যাচ্ছে, তাদের নীতি আদর্শের জন্য নয়। নীতি আদর্শকে তারা অ্যাডাপ্ট করবেন, নতুন মুখ আসছেন, সেগুলো ঠিক আছে, কিন্তু যে পরিমাণ মাসেল ফোর্স বাকি দুটো কম্পিটিটার, মেজর কম্পিটিটার, তারা যেভাবে বেড়ে গেছেন, সেই তুলনায় এরা আর সেই মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা করে উঠতে পারছে না। তার কারণ তাদের কাছেই মাসেল পাওয়ারটা নেই। মানে তারা চাইছেন না নয়, তাদের কাছে ওইটা নেই। মানে ওই জিনিসটা করবার জন্যে যে বিরাট ফান্ডিং সোর্স দরকার, সেটা লেফট ফ্রন্টের কাছে অ্যাট দিস মোমেন্ট অ্যাভেলেবেল নেই। তো সেই কারণে
ওরা যে কম্পিটিশানটা নেমে পড়েছে সেই কম্পিটিশানটা আনফেয়ার হয়ে যাচ্ছে একটা জায়গায়। কারণ যার হাতে ক্ষমতা আছে, অর্থ আছে, সে ভোট একদম স্ট্র্যাটেজিক্যালি মিডিয়াতে খেলে কী পরিমাণ বিজ্ঞাপন করছে আপনি দেখুন। কেন্দ্রীয় সরকার মানে হেন কোনো দিন পাবেন না যে খবরের কাগজে বিজ্ঞাপন নেই, একদম ফ্রন্ট পেজ প্রত্যেকটা, মানে এ টায়ার থেকে সি টায়ার, মানে সান্ধ্য কাগজগুলোতে পর্যন্ত ফ্রন্ট পেজে চলে আসছে। তো সেটা করতে গেলে তো অর্থের প্রয়োজন, এবং এই যে বিরাট কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের যে গল্পটা, সেই গল্পে সেটা মানে এই ছোট জায়গা থেকে আমি কিভাবে ফাইট করব, সে কারণেই পেরে উঠছে না।